শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাত মোহাম্মদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তারা প্রধান যে শিরোনামটি করেছে সেটি হলো রাজনীতি দোটানায়। দর্শক, তারা একটি বিশেষ রিপোর্ট করেছে। এটি হচ্ছে আগামী নির্বাচন এবং সেই নির্বাচন ঘিরে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে তারা এই সংবাদটি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হবে এমন সম্ভাবনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সংগঠিত মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগ ও এর শীর্ষ নেতাদের বিচার এবং সংস্কারের আগে নির্বাচন সমীচীন হবে না এমন অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি দল। এমন পরিস্থিতিতে আগামী 7 মাসে বিচার সংস্কার রাজনৈতিক অঙ্গনে কি হতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে জনমনে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জুলাইয়ের শেষ দিকে আনুষ্ঠানিক বিচার শুরু হতে পারে, সেই তথ্য দেওয়া আছে এখানে। এছাড়া আরও বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের একটি মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশে ইসলামী আন্দোলনের পাশাপাশি জামায়াতে ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও নেতারা কিন্তু সেই মহাসমাবেশে যোগ দেন এবং সেই মহাসমাবেশে থেকে একটি ঘোষণা এসেছে যে আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে গতকাল শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের ঢল নামে উদ্যানে। মহাসমাবেশে দলটির জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে 16 দফা ঘোষণা করেছে। এই সংবাদটি রয়েছে। এছাড়া জুলাই সনদ ঘোষণায় দোলাচল, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। রাজনীতিতে জুলাই সনদ এখন গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। জামায়াত সহ 5 আগস্ট পরবর্তী প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠনগুলো জুলাই সনদ ঘোষণার জোরালো দাবি তুলেছে। জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা সংগঠনগুলো এ দাবিতে বেশ সরব। জুলাই সনদের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে অগ্রগতি, আজ ঢাকা ওয়াশিংটন বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে দুদেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনার মাধ্যমে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। এই সংবাদ রয়েছে। এছাড়া তেহরানে শোকাহত মানুষের ঢল। দর্শক জানেন যে কিছুদিন আগেই ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত হয়েছিল এবং সেই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছিল। যদিও 12 দিনের সংঘাতের পর দেখা গেছে যে সেই সংঘাত বন্ধ করা হয়েছে, যুদ্ধবিরতি চলছে। তো এই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ইরানি সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং কিছু বেসামরিকের জানাজা রাজধানী তেহরানের রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নিহতদের শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় কালো পোশাক পরা ইরানিদের ঢল নামে, সেই সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এখানে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউনে অচল এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণ, প্রতিহিংসামূলক বদলি আদেশ প্রত্যাহার এবং এনবিআর বিলুপ্ত না করে এটি সংস্কার সমাধান দাবিতে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত মাসে এনবিআর বিলুপ্তি করে দুটি পৃথক সংস্থা গঠন এবং পৃথককৃত সংস্থার উচ্চ পদগুলোয় প্রশাসনের ক্যাডার কর্মকর্তাদের নিয়োগের সুযোগ বাড়ানোর প্রতিবাদে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন চলছে এখন। কমপ্লিট শাটডাউন চলছে এনবিআর। এর জন্য কিন্তু দেশের ব্যবসা বাণিজ্যে বেশ
নেতিবাচক প্রভাব পড়ছে। ঢাকা দিল্লি সম্পর্ক মেরামতের সত্যিকারের আগ্রহ, দ্য হিন্দুর প্রতিবেদন। এছাড়া সিন্ধু পানি চুক্তি, হেগের রায়কে আইনি জয়ের দাবি পাকিস্তানের। এক সপ্তাহে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সম্ভব, ট্রাম্প। হামাস ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটি এক সপ্তাহে বন্ধ সম্ভব বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার উল্লেখযোগ্য খবরগুলো। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক যুগান্তর কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের কিন্তু লিড নিউজ যেটি হয়েছে সেটি হচ্ছে এনবিআরে অচল অবস্থা কাটেনি। মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসেবে শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এনবিআরের কর্মকর্তারা অবস্থান নেন। সেই সংবাদটি রয়েছে। এনবিআর শাটডাউন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্যে মহাসংকট, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে আসতে হবে, বিবেচনায় নিতে হবে সব পক্ষের যৌক্তিক দাবি, ব্যবসাকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয়, যুদ্ধ ছাড়া পৃথিবীর কোথাও কাস্টমস বন্ধের নজির নেই। সেই কোডগুলো উঠে এসেছে। শাটডাউন কর্মসূচিতে শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ সব অফিসে কাজ বন্ধ ছিল। এতে কার্যত অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। সব কিছু ছিল একরকম স্থবির, অফিসিয়াল কোনো কাজকর্ম হয়নি। এনবিআরের ইতিহাসে এ ধরনের নজিরবিহীন আন্দোলন, রাজস্ব আদায়, ব্যবসা বাণিজ্য সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে ব্যবসা বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশে রয়েছে ইসিতে নিবন্ধনের আবেদন, প্যাট সর্বস্ব, রাজনৈতিক দলগুলোরও তৎপরতা, নতুন বাংলাদেশ পার্টির ঠিকানায় সিকিউরিটি কোম্পানির অফিস। প্রথম ধাপে ৬৫ দলের মধ্যে ১৪টি দল দলীয় প্যাড নিবন্ধনের আবেদন করেছে। দ্বিতীয় ধাপে জমা ৮২টি দলের বেশিরভাগই নাম সর্বস্ব নেই দলীয় লক্ষ্য উদ্দেশ্য, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় কার্যালয় দেখিয়ে অনেক দল তারা আবেদন করেছে। সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করা রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য অংশই প্যাট সর্বস্ব। এই সব দলের নেই ন্যূনতম একটি কেন্দ্রীয় কার্যালয়, দলীয় গঠনতন্ত্র ও লক্ষ্য উদ্দেশ্য। এই সংবাদটি আছে। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। শনিবার সিলেটে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চরমোনাই পীর, প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামী দলগুলো, পিআর পদ্ধতি সহ 16 দফা ঘোষণা, জামায়াত এনসিপি বিভিন্ন দলের অংশগ্রহণ। এই সংবাদটি রয়েছে। এছাড়া টাকা ছাপিয়ে ধার দুর্বল 12 ব্যাংক পেল 53,000 কোটি টাকা। টাকা ছাপিয়ে দুর্বল 12 ব্যাংকে প্রায় 53,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক ইত্তেফাক কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনাম যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এনবিআর শাটডাউন, দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম। আজ সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি। ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরেরও কর্মকাণ্ড। দর্শক, বুঝতেই পারছেন এনবিআরের শাটডাউন চলার কারণে দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু মোটামুটি স্থবির হয়ে পড়েছে এবং সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। দেশের সবচেয়ে বড় যে বন্দর, সে বন্দরের কার্যক্রমও কিন্তু ব্যাহত হচ্ছে। এর প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতে বেশ নেতিবাচকভাবে পড়ছে। আন্দোলনের প্রভাবে বন্ধ হয়ে গেছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাত সংস্কারের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর, বেনাপোল হিলি বন্দর, বুড়িমারি স্থলবন্দর, আখাউড়া স্থলবন্দর, মোটামুটি সব
স্থলবন্দর এবং বন্দরে দেখা যাচ্ছে বন্ধ শুল্কায়ন কার্যক্রম, এই জন্য বেশ ব্যাহত হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা, এই সংবাদটি রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে 16 দফা ঘোষণাপত্র, পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি, ইসলামী দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি, চরমোনাই পীর। ইসরায়েলে এখন পর্যন্ত 1 লাখ ফিলিস্তিনি নিহত, এটি ইসরায়েলের একটি দৈনিক সেই সংবাদ প্রকাশ করেছে। 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, ডোনাল্ড ট্রাম্প তিনি এই আশাটি করছেন। এছাড়া এনবিআর অচল অবস্থা দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা গতকাল সংবাদ সম্মেলন করেছেন এবং বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই বরগুনায় দেখা যাচ্ছে যে দেশে যত ডেঙ্গু রোগী আছে এই বরগুনা জেলাতেই তার 4 ভাগের 1 ভাগ রয়েছে, মানে 25% বেশি ডেঙ্গু রোগী এখন বরগুনায় রয়েছে এবং এই বরগুনায় যে ডেঙ্গুর প্রভাবে একজন নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে, এই সংবাদটি উঠে এসেছে। এছাড়া ইনিংস হারের দিন নেতৃত্ব ছাড়লেন শান্ত। দর্শক জানেন যে বাংলাদেশ গতকাল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট হেরেছে এবং হারার পরই সংবাদ সম্মেলন করে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, সেটি হলো এনবিআরের শাটডাউন অশনির সংকেত, অচল অবস্থার অবসান চান ব্যবসায়ীরা এবং প্রতিদিন এই 2500 কোটি টাকার আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ফলে আমদানি ও রপ্তানি ক্ষেত্রে বিপর্যয়ে নেমে আসবে, যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত। কমপ্লিট শাটডাউনের ঘোষণায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এই আন্দোলনের কারণে প্রতিদিন প্রায় 2500 কোটি টাকার আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে উল্লেখ করে এই অচল অবস্থা নিরসনে আলোচনা করে দ্রুত সমাধান চেয়েছেন তারা। এছাড়া পাশে দেখা যাচ্ছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও জাতীয় রাজস্ব খাতে বোর্ডের অংশগ্রহণমূলক সংস্কার দাবিতে আবারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ রবিবার থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হবে। শনিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়, এই সংবাদটি রয়েছে। এবং আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন ছিল। সেই জন্মদিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেক পাঠিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সংবাদটি এখানে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া ও কেক পাঠিয়েছেন লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা সহ ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন। দর্শক, এটি বেশ ভালো নজির। আমরা অনেক দিন এই ধরনের আন্তরিকতা রাজনৈতিক অঙ্গনে আমরা দেখতে পাইনি, যেটি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখিয়েছেন। এটি আমরা অনেক দিন দেখিনি, বিশেষ করে যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, আগস্ট থেকে নগরীতে চালু হচ্ছে বুয়েটের তৈরি ই রিক্সা। আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন পল্টন ও ধানমন্ডি এলাকায় এবং উত্তর সিটির আওতাধীন উত্তরা এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই রিক্সা। শনিবার গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিক্সা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এই ব্যাটারি চালিত অটোরিকশা, যেটি কারণে মহাসড়কে কিন্তু ঢাকার মহাসড়কে বা বড় রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে। তো দেখা যাক এই ই রিক্সা কতটা সেই সংকটটা সমাধান করতে পারে। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের প্রস্তুতির পথে
গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। প্রথম ইউনিটের জন্য প্রধান ও সহায়ক ট্রান্সফরমারগুলো কমিশনিং সম্পন্ন হওয়ার ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎটি যুক্ত হওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, প্রধান সেটআপ ট্রান্সফরমেশনগুলোর কাজ হলো টারবাইন জেনারেটর উৎপাদিত 24 কেভি বিদ্যুৎ 400 কেভিতে রূপান্তর করা। আমরা হয়তোবা দেখব খুব তাড়াতাড়ি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা সংস্কার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, তেহরানে হামলায় নিহতদের জানাজায় মানুষের ঢল, ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, সেই সংবাদটি রয়েছে। অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। দর্শক জানেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে এবং অধিনায়কত্ব নিয়ে কিন্তু 3 ফরম্যাটে 3 অধিনায়ক নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল এবং অনেকটা নাজমুল হোসেন শান্ত বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন যে তিনি কিছুটা অভিমানেই সরে গেলেন। দেখা যাক কি হয় ভবিষ্যতে। টেস্ট সিরিজ বাংলাদেশ 1-0 ব্যবধানে হেরেছে। ওয়ানডে সিরিজ রয়েছে সামনে, ওয়ানডে সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল জনকণ্ঠের আজকের প্রথম পাতার সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো। সেটি তাদের প্রধান যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি। লন্ডনের বৈঠকের প্রতিফলন দেখছে না বিএনপি, উপরন্তু কিছু বিষয়ে নতুন করে সামনে আনাকে সন্দেহের চোখে দেখছে দলটি। যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলেছে তাদের একটি উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সংবাদটি রয়েছে। এবং বাংলাদেশ রাজস্ব বোর্ডের বর্তমান অচল অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা। এনবিআরের কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায় স্থবিরতা, ব্যবসা বাঁচান, সমস্যা দ্রুত সমাধান করুন, ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন, এই সংবাদ রয়েছে। এবং নিউ মোরিং টার্মিনাল নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার চিন্তা, এই সংবাদ আছে। এবং অধিনায়কত্ব ছাড়াই ব্যতিক্রম নাজমুল শান্ত। তিনি বলেছেন দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব চান। বিসিবি হিসেবে 3 সংস্কারে ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক করেছিলেন নাজমুল শান্তকে, কিন্তু হঠাৎই সেই পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি এবং যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে 3 ফরম্যাটে 3 অধিনায়ক হয় এবং নাজমুল হোসেন শান্ত তিনি অধিনায়কত্ব ছেড়েছেন। এইদিকে আবার একটি সংবাদ, আন্তর্জাতিক যে সংবাদ এখানে রয়েছে, পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোলে আবার হামলা, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের মন্তব্য ইরানের তীব্র প্রতিক্রিয়া। তেহরান বলছে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানিদের সম্মান জানাতে হবে। ইসরায়েলে আগ্রাসনে গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। একটি ইসরায়েলি পত্রিকা এই সংবাদ প্রকাশ করেছে। এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম পাতার সংবাদ। আমরা আজকে যে দেখতে পেয়েছি যে বেশিরভাগ সংবাদপত্রে এনবিআরের যে অচল অবস্থা চলছে সেটি প্রধান শিরোনাম হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গতকাল একটি মহাসমাবেশ ছিল এবং সেই মহাসমাবেশে 16 দফা দাবি জানানো হয়েছে, সেই সংবাদও বেশ গুরুত্ব পেয়েছে এবং বেশ কিছু আন্তর্জাতিক সংবাদকে আমরা গুরুত্ব পেতে দেখেছি। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে টানাপোড়েন চলছে সেটি রয়েছে এবং গাজায় যে হামলা চালাচ্ছে ইসরায়েলি এরা এবং সেখানে নিহতের সংখ্যা যে বাড়ছে সেই সংবাদটিও আমরা দেখেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।